প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা পড়ব ক্রোমোজোমাল ম্যাপিং এবং সেক্স ডিটারমিনেশন ইন ইনসেক্টস, হানিবি, গ্রাসহপার্স এবং হিউম্যান বিংস। তো তার আগে আমরা মর্গানের এক্সপেরিমেন্ট ধরে ক্রোমোজোম ম্যাপিং এর মধ্যে চলে যাব। এই ক্রোমোজোম ম্যাপিং এর ক্ষেত্রে কতগুলো কথা আমাদের একটু জেনে নিতে হবে। এই রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি, অর্থাৎ রিকম্বিনেশন মানে আমরা জানি যে ক্রসিং ওভারের ফলে দুটি ক্রোমোজোমের মধ্যে যে বিনিময় ঘটে, হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যে দুটি ক্রোমোজোম অংশের বিনিময় ঘটে, নতুন পুনর্যোজিত অর্থাৎ নতুন যে ক্রোমোজোম তৈরি হয় ক্রসিং ওভারের ফলে, তাকে বলা হয় পুনর্যোজিত ক্রোমোজোম বা রিকম্বিন্যান্ট ক্রোমোজোম। বিজ্ঞানী আলফ্রেড স্টারটেভ্যান্ট ইউজ করেছেন রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি দুটো জিন পেয়ারের মধ্যে, বিটুইন জিন পেয়ার্স অ্যাজ এ মেজার অফ ডিস্টেন্স। আমরা এবার দেখব যে একটা ক্রোমোজোমের উপরে যখন দুটো জিন অবস্থান করবে, সেই জিন পেয়ারের মধ্যেকার ডিস্টেন্সটাকেই আমরা ক্রোমোজোমের ম্যাপিং বা লিঙ্কেজ ম্যাপিং বলছি। অর্থাৎ একটা ক্রোমোজোমের উপরে যে দুটো জিন রয়েছে তাদের মধ্যেকার ডিস্টেন্সটাকে আমরা এবার বলবো রিকম্বিনেশন ক্রোমোজোমাল ম্যাপিং এবং ম্যাপড দেয়ার পজিশন অন দ্য ক্রোমোজোম। তাহলে কত দূরে অবস্থান করছে, কাছে কতটা অবস্থান করছে, তাদের দূরত্বের সঙ্গে তাদের আমরা ইউনিট হিসেবে একটা নির্দিষ্ট ইউনিট হিসেবে ধরে তাদের ম্যাপিংটা করব। তাহলে আজকে today genetic maps are used as a starting point in the sequencing of genomes as was done in human genome project। এবং এখন মডার্ন কনসেপ্ট যেটা রয়েছে এখনকার দিনে, জিনের উপরে যে টোটাল হ্যাপ্লয়েড একটা অর্গানিজমের মধ্যে টোটাল যে হ্যাপ্লয়েড অ্যামাউন্ট রয়েছে তাকে বলা হয় জিনোম। হিউম্যান জিনোম প্রজেক্টের ক্ষেত্রে বা জিনের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হিউম্যান বিংস এর জন্য প্রচুর কিছু এখন আবিষ্কার হচ্ছে, প্রচুর টেকনোলজি যেগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া সবাইকে নির্ণয় করতে সাহায্য করে এবং বিভিন্ন দুরারোগ্য ডিজিজগুলোর জন্য মেডিসিন তৈরি করার ক্ষেত্রে হিউম্যান প্রজেক্টের কিন্তু ভূমিকা রয়েছে। এইখানে যখন হিউম্যান প্রজেক্টের ক্ষেত্রে কাজ হয় তখন জেনেটিক ম্যাপ কিন্তু ইউজ হয়। শুরুতেই স্টার্টিং পয়েন্ট হিসাবে তখন হিউম্যান জিনোম প্রজেক্টের ক্ষেত্রে তখন জেনেটিক ম্যাপ ইউজ হয়। এইবার আমরা দেখে নেব তাহলে লিঙ্কেজ ম্যাপ বা ক্রোমোজোম ম্যাপিং এর সময় কিন্তু লিঙ্কেজ শব্দটা এবং রিকম্বিনেশন এই দুটোর উপরে ভিত্তি করেই ক্রোমোজোম ম্যাপিং হয়েছে। সেটা পরেরটা চলে আসে। দেখো, frequency of crossing over between two genes is a function of their distance। ধরে নেওয়া হচ্ছে যে একটা ক্রোমোজোমের উপরে দুটো জিনের মধ্যেকার যে দূরত্ব তার পার্সেন্টেজই হচ্ছে তাদের যে পার্সেন্টেজ রয়েছে, মানে সেটাকে দূরত্ব হিসেবে ধরা হচ্ছে। আমি আরেকবার বলছি, ক্রোমোজোমের উপরে অবস্থিত দুটি জিনের দূরত্বকেই ক্রোমোজোম ম্যাপিং হিসেবে ধরা হচ্ছে। ক্যালকুলেশন কিভাবে করা হবে? আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, একটা ক্রোমোজোমের উপরে যদি আমি ধরে নিই যে ABC তিনটি জিন রয়েছে, যে সব থেকে দূরে আছে A আর B এর মধ্যে সব থেকে কাছাকাছি রয়েছে, তাদের মধ্যে লিঙ্কেজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু যে দূরে আছে তার সঙ্গে লিঙ্কেজ হওয়ার সম্ভাবনা কম থাকবে। দূরত্ব কম যেহেতু আমরা বলেছি, কাছাকাছি অবস্থান করা জিনগুলি একসঙ্গে পরবর্তী জেনারেশনে ট্রান্সমিটেড হয়ে যাওয়ার প্রবণতাই হচ্ছে লিঙ্কেজ। এবং আমরা এও দেখেছি প্রিভিয়াস ক্লাসে যে যত বেশি লিঙ্কেজ হবে রিকম্বিনেশনের পার্সেন্টেজ অফ রিকম্বিনেশন ততই কমবে। তাহলে এখানে দূরবর্তী যে জিনগুলো সেখানে লিঙ্কেজের পরিমাণটা কমবে এবং রিকম্বিনেশনের পরিমাণটা বাড়বে। এখানে দুজনের মধ্যে কিভাবে হিসাব করা হবে সেই যে দূরত্ব ABC যে তিনটে জিন একটি ক্রোমোজোমের উপরে রয়েছে তাদের মধ্যেকার দূরত্ব।
রিকম্বিনেশনের ফলেই কিন্তু পরবর্তী রিকম্বিন্যান্ট অপত্যগুলি তৈরি হয়, তাদের মধ্যে জিনের সংযোজন ঘটে আমরা জানি। তাহলে কিভাবে হিসাব করব? যে প্রথমে আমরা হিসাব করব রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি, পুনর্যোজিত যে ফ্রিকোয়েন্সি কিভাবে সেটা হিসাব করব। হিসাব করব এইভাবে যে যতগুলি নাম্বার অফ রিকম্বিন্যান্ট একটা ক্রসিং ওভারের ফলে নতুন যে ক্রোমোজোমগুলি তৈরি হলো তাদের টোটাল নাম্বার একে কতগুলো সংখ্যায় হয়েছে, ধরা যাক ABC, এবারে বড় হাতের এ বি, ছোট হাতের সি একটা হতে পারে, বড় হাতের এ বি, বড় হাতের সি হতে পারে, এরকম বিভিন্ন রকমের রিকম্বিন্যান্ট সংখ্যাগুলি চলে আসবে। এ প্রসঙ্গে বলি যে আমাদের বইয়ে কিন্তু PQR দিয়ে বোঝানো হয়েছে, আমাদের টেক্সট বুকে PQR দিয়ে বোঝানো হয়েছে, এবং তার সঙ্গে কিন্তু ছোট হাতের PQR দিয়ে টেস্ট ক্রস হেটেরোজাইগোট টেস্ট ক্রস করানো হয়েছে। আর টেস্ট ক্রসের ক্ষেত্রে যত রকমের রিকম্বিনেশন হওয়ার ফলে অপত্যগুলি তৈরি হবে তাদের কম্বিনেশন বিভিন্ন টাইপের হবে, এবং ধরো 4 রকমের কম্বিনেশনে একটা পার্সেন্টেজ এলো, তো সেইগুলো এখানে লিখতে হবে যে কত রকমের, 4 রকমের একটা এলো, 4+3, 3 রকমের একটা এলো, সেগুলো টোটাল এখানে একটা একটা করে প্লাস করে লিখতে হবে যে কাদের ক্ষেত্রে সিঙ্গেল। আবার এখানে ক্রসিং ওভারের একটা ব্যাপার আমি বলে রাখি, ক্রসিং ওভারের প্রকারভেদটা আমরা আগের ক্লাসগুলোতে বলা হয়নি, কিন্তু ক্রসিং ওভারের প্রকারভেদ রয়েছে, যে দুটি হোমোলগাস ক্রোমোজোমের মধ্যে কখনো দুটির এক জায়গায় ভেঙে ক্রোমোজোমটা নতুন করে ক্রসিং ওভার হতে পারে, দুটো জায়গায় হতে পারে, অর্থাৎ মাল্টিপল ক্রসিং ওভার হতে পারে, সিঙ্গেল ক্রসিং ওভার হতে পারে, আবার কখনো 2 জায়গায় হতে পারে, তখন তাকে ডাবল ক্রোমোজোম বলা হয়, ডাবল ক্রসিং ওভার বলা হয়, যেটা এক্স আকৃতির হবে অ্যাকচুয়ালি। তো এরকম এখানে ডাবল ক্রসিং ওভারের ফলে প্রাপ্ত রিকম্বিনেন্টের সংখ্যা প্লাস সিঙ্গেল ক্রস ওভারের ক্ষেত্রে কতগুলো পেলাম এরকম করে যোগ করতে হবে। আর এখানে হচ্ছে টোটাল কতগুলো পেলাম, সে যত রকমের জেনেটিক ভ্যারিয়েশন আসুক না কেন, এটাকে বলে মোট একেবারে গ্র্যান্ড টোটাল, সেটা দিয়ে ভাগ করতে হয়, এবং সেটাতে 100 দিয়ে গুণ করলেই তখন আমাদের পার্সেন্টেজটা বেরিয়ে আসবে। যেটাই হবে সেই পার্সেন্টেজ অ্যাকচুয়ালি সেটাই হবে আমাদের ক্রোমোজোম ইউনিট, সেটাই হবে ক্রোমোজোমাল ম্যাপিং, অর্থাৎ ওই জিনগুলির মধ্যে তাদের দূরত্ব। এইবার একটা ইউনিট হিসেবে, ক্রোমোজোমের ইউনিট হিসেবে ধরা হয় ম্যাপিং এর, অন ম্যাপ ইউনিট ইজ ইকুয়াল টু MU বলা হয় একটা ইউনিট, আরেকটা যেহেতু মর্গানের পরীক্ষা ক্রসিং ওভার লিঙ্কেজের উপরে ভিত্তি করে আমরা এই ক্রোমোজোমাল ম্যাপিংটা করি, তাই আরেকটা ইউনিট হচ্ছে 1 সেন্টিমর্গান, অর্থাৎ CM, ছোট হাতে C দেওয়া হয় আর বড় হাতের M দেওয়া হয়। 1 সেন্টিমর্গান ইজ ইকুয়াল টু 1% রিকম্বিন্যান্ট, অর্থাৎ পার্সেন্টেজ হিসেবে করা হবে। তার মানে একটা ম্যাপিং ইউনিট, দুটো জিনের মধ্যে একটা দূরত্ব মানে একটা ম্যাপ ইউনিট মানে একটা সেন্টিমর্গান, ইজ ইকুয়াল টু ওই জিন দুটোর মধ্যে যতগুলো পার্সেন্টেজ অফ রিকম্বিন্যান্ট, যতগুলো রিকম্বিন্যান্ট পুনর্যোজিত ক্রোমোজোম হয়েছে তাদের শতকরা, অ্যাকচুয়ালি সেটাই হবে 1 সেন্টিমর্গান দূরত্ব বা 1 ম্যাপ ইউনিট বা 1 সেন্টিমর্গান ম্যাপ ইউনিট। পরে আমরা দেখে নিই ব্যাপারটা। যদি আমরা এখানে দেখি যে 1% রিকম্বিনেশন ইজ ইকুয়াল টু ম্যাপ ইউনিট MU ধরা হয় আর 1 সেন্টিমর্গান, যদি 12% রিকম্বিনেশন হয়ে থাকে কোনো ক্রোমোজোমের ক্রসিং ওভারের ফলে, তাহলে তার ম্যাপ ইউনিট হবে 12 MU ম্যাপ ইউনিট অর সেন্টিমর্গান, এটি একটি ইউনিট, এটিও একটি ইউনিট। ক্রোমোজোম ম্যাপিং এর বা লিঙ্কেজ ম্যাপিং এর ইউনিটের নামই হচ্ছে হয় MU আর না হয় সেন্টিমর্গান। MU তে ম্যাপ ইউনিট বা সেন্টিমর্গান। আশা করি এবার বোঝা গেছে যে দুটো জিনের মধ্যে ক্রোমোজোম ম্যাপিং, দুটো জিনের পুনর্যোজিত যে সংখ্যা অর্থাৎ রিকম্বিনেন্টের যে অপত্যদের সংখ্যা, তার পার্সেন্টেজই হচ্ছে একটা সেই দুটি জিনের মধ্যে ক্রোমোজোম ম্যাপিং এর দূরত্ব বা সেন্টিমর্গান। এবার দেখো যে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিটা যদি লেস দ্যান 50% হয় তবেই ধরে নিতে হবে তাদের মধ্যে লিঙ্কের সম্পর্কটা রয়েছে।
লিঙ্কের সম্পর্কটা রয়েছে। দেখো ক্রোমোজোমের ক্রসিং ওভারটা, লিঙ্কেজ যত বেশি হবে ক্রসিং ওভার তত কম হবে। লেস দেন হলে তারা লিঙ্কের ধরে নিতে হবে। রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি যদি এমন হয় যে গ্রেটার দেন অথবা সমান 50%, তখন সেটা আনলিঙ্কড অবস্থা থাকবে। তাহলে এটা হবে co-segregate as if they are on different, যেহেতু তারা ডিফারেন্ট ক্রোমোজোমে অবস্থিত তাই তারা আনলিঙ্কেড থাকবে। রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 0% রিকম্বিনেশন, কমপ্লিটলি লিঙ্কেড। রিকম্বিনেশন যত কম হবে, আমরা জানি এখানে যেটা বোঝাচ্ছে যে কমপ্লিটলি লিঙ্কেড যদি হয়ে থাকে, কমপ্লিটলি লিঙ্কেড মানে লিঙ্কেজ হওয়ার সম্ভাবনা বেশি, ক্রসিং ওভার হওয়ার সম্ভাবনা তত কম। কারণ রিকম্বিনেন্ট তখনই হবে যখন ক্রসিং ওভার ঘটবে। ক্রসিং ওভার দুটো ক্রোমোজোমের মধ্যে হওয়ার মানে নতুন করে তাদের মধ্যে এর অংশ কিছুটা বিনিময় হওয়া, তার অংশ কিছুটা চলে আসা, XY ক্রোমোজোমের মধ্যে বিনিময় হওয়া। তা নতুন করে যে সংযোজিত জিনগুলি হলো সেটাকে বলা হয় রিকম্বিনেশন বা রিকম্বিনেন্ট ক্রোমোজোম। কিসের জন্য হলো? ক্রসিং ওভারের ফলে হলো। তাহলে তারা তখনই বেশি হবে যত বেশি ক্রসিং ওভার হবে, তার মানে লিঙ্কেজের সঙ্গে অবশ্যই ক্রসিং ওভারের ফলে রিকম্বিনেশন ক্রোমোজোমগুলি তৈরি হচ্ছে নতুন করে। তাহলে যাদের মধ্যে ক্রসিং ওভার হচ্ছে তাদের মধ্যে যেহেতু জিনগুলো রয়েছে, যদি লিঙ্কেজ বেশি থাকে তাহলে ক্রোমোজোমাল কম হবে, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিও কম হবে। এই জন্য বলা হচ্ছে যে এখানে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি 0%, তার মানে রিকম্বিনেশন কম একেবারে হয়নি, তার মানে লিঙ্কেজ বেশি হয়েছে, পুরোপুরি লিঙ্কেজ হয়েছে। টিপিক্যাল একটি ক্রোমোজোম ম্যাক্সিমাম ইউনিট আসতে পারে 200 ম্যাপ ইউনিট, আর টিপিক্যাল একটা সিঙ্গেল ক্রোমোজোম একটা সিঙ্গেল জিনের ক্ষেত্রে 0.01 MU অর্থাৎ ম্যাপ ইউনিট, এবং তার মধ্যে থাকে 60,000 নিউক্লিওটাইডস। টিপিক্যাল একটি ক্রোমোজোম 200 ম্যাপ ইউনিট এবং টিপিক্যাল একটি জিন 0.01 ম্যাপ ইউনিট অথবা 60,000 নিউক্লিওটাইডস থাকতে পারে। এখানে দেখো there are 3 genes on a single chromosome। একটা সিঙ্গেল ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা এখানে যেটা একটু আগে বলেছি সেটা আরেকবার ভালো করে দেখে নেব। There are 3 genes on a single chromosome. 3 genes are A, B and C, 3 রকমের রয়েছে। They exhibit the following crossing over frequencies। তারা প্রদর্শন করছে তাদের মধ্যে ক্রসিং ওভার হয়েছে। এখানে যেমন ABC, আবার ডিও রয়েছে ABCD, তো 3টে জিন রয়েছে ABC। আচ্ছা বেশ, তাহলে এদের মধ্যে কিরকম ফ্রিকোয়েন্সি এসেছে সেটা আমরা দেখিনি। রিকম্বিনেশন, আচ্ছা রিকম্বিনেশন হচ্ছে কিন্তু ক্রসিং ওভারের জন্য, তখন লিঙ্কেজ বেশি হলে আমরা জানি তার সঙ্গে বিপরীত একটা সম্পর্ক। এবি জিনের মধ্যে কিন্তু 35%, তার মানে হচ্ছে AB অনেক দূরত্বে অবস্থিত। দূরত্ব যত বেশি হবে লিঙ্কেজটা কম হবে, রিকম্বিনেশন পার্সেন্টেজ তত বেশি আসবে, আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা তারপরে দেখো বি এবং সি এর মধ্যে 10%, সি এবং ডি এর মধ্যে 15%, সি এবং এ এর মধ্যে 25%, ডি এবং বি এর মধ্যে 25%। এখান থেকে আমরা ডিটারমাইন দ্য অর্ডার অফ দ্য জিনস অন দ্য ক্রোমোজোম। তবে এই যে পার্সেন্টেজ আছে এখানে কিন্তু আমাদের একটা পরীক্ষা মতো বলা আছে, এই অনুযায়ী কিন্তু এখানে ক্রোমোজোমগুলি নেই। আমাদের এদের দূরত্ব অনুযায়ী এবিসিডি যে জিনগুলি রয়েছে পার্সেন্টেজ থেকে আমরা সেই দূরত্ব অনুযায়ী বসাতে পারি, যে সব থেকে যে বেশি দূরে আছে এ থেকে বি, তাহলে এ থেকে বেশি দূরে বি হবে, এরকম জায়গায় বি হবে। তারপরে 25% এ আছে, এর সঙ্গে সি রয়েছে সি এ, তারপরে রয়েছে ডিবি, ডি এর সঙ্গে বি এর সম্পর্ক সব থেকে কাছাকাছি যারা রয়েছে রিকম্বিনেশন কম হয়েছে, তার মানে তারা সবচেয়ে ক্লোজ অবস্থিত বি আর সি, মানে তাদের মধ্যে কিন্তু বি আর সি এর মধ্যে দূরত্ব সব থেকে কম, এবং সেখানে রিকম্বিনেশনের পরিমাণটা ফ্রিকোয়েন্সিটা কমে গেছে পার্সেন্টেজটা, বিকজ জিনগুলো যত ক্লোজ থাকবে তত বেশি লিঙ্কেজ শো করবে, তত বেশি লিঙ্কেজটা দেখাবে। স্টার্ট উইথ দ্য লংগেস্ট অন অ্যান্ড স্পেস ইট আউট। প্রথমে বড় দিয়ে শুরু করবে অ্যান্ড ইন মার্কেট বাই ক্রোমোজোম ইনটু ইনক্রিমেন্টস অফ 5। আচ্ছা বেশ,
যেটা আমরা একটু আগে দেখেছি, কিন্তু এখানে একটা ডিটারমিনেশন করা আছে, দেখো, ডিটারমাইন দ্য সিকোয়েন্স অফ জিনস অ্যালং এ ক্রোমোজোম বেসড অন দ্য ফলোইং রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিস। এ এবং বি, প্রথমে বড়টা আমরা আগেরটা যেটা পড়েছি সেটা কিন্তু আমাদের ডিটারমাইন করতে বলা ছিল। যা দেখো, এইটা ছিল, তো সেই অনুযায়ী এখানে কিন্তু তোমরা ডিটারমাইন করবে। পরে এইটা ছিল, পরে এটা দেখো, ডিটারমাইন দ্য সিকোয়েন্সেস অফ জিনস অ্যালং এ ক্রোমোজোম বেসড অন দ্য ফলোইং রিকম্বিনেশন। এখানেও এ আর বি এর মধ্যে 8%, এ সি এর মধ্যে 28, এ ডি এর মধ্যে 25, বি আর সি এর মধ্যে 20, বি আর ডি এর মধ্যে 33। পেন্সিল দিয়ে দূরত্ব অনুযায়ী বসাতে হবে, তোমরা একটু এটা কিন্তু এগুলো টুকে নিয়ে করবে। ইফ দিস আর মাল্টিপল চয়েস, দিস রেঞ্জ কুড বি লিস্টেড। সিবিএডি এগুলো সব রিকম্বিনেশনের যেটা আমরা পাই, রিকম্বিনেশন ক্রোমোজোম, এগুলো তারই নাম্বারিং, ডিএবিসি, জিন ম্যাপিং অনলি। আচ্ছা, রিলেটিভ ডিস্টেন্স বিটুইন, তাহলে আমাদের জিন ম্যাপিং বা ক্রোমোজোম ম্যাপিং কি ইনফরমেশন আমাদের প্রোভাইড করে, সরবরাহ করে, প্রদান করে, যে তাদের ডিস্টেন্স, রিলেটিভ ডিস্টেন্স, আপেক্ষিক ডিস্টেন্স, কিন্তু এটা এই আপেক্ষিক ডিস্টেন্স দুটো জিনের মধ্যে, নট দ্য স্পেসিফিক লোকাস। অ্যাকচুয়ালি এটা কিন্তু আপেক্ষিক হিসেবে ধরা হচ্ছে, এটা আমাদের স্পেসিফিক লোকাস নয়। আমরা এটাও তোমরা ডিটারমাইন কিন্তু করতে পারবে, পরে একটা করে দেওয়া আছে, সেটা দেখেই বুঝে যাবে। ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি অফ জিনস অ্যালং এ ক্রোমোজোম বেসড অন দ্য ফলোইং রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিস। এখানে এ আর বি এর মধ্যে 8% দেওয়া আছে, সব থেকে ছোট করে দেখো এখানে ছোট জায়গাটা এ আর বি। তারপর এ আর সি এর মধ্যে দেওয়া আছে 20%, তারপর 25%, এটা হচ্ছে এটা কিন্তু ইমাজিনারি করা হচ্ছে এগুলো, কারণ স্পেসিফিক লোকেশন এটা কিন্তু ইমাজিনারি করা হচ্ছে। আমরা যেটা একটু আগে দেখো বলা হচ্ছে যে এটা একটি রিলেটিভ ডিস্টেন্স, নট দ্য স্পেসিফিক লোকাস। তো রিলেটিভ ডিস্টেন্সটা আমরা আপেক্ষিক একটা ধরে নিয়ে করি, আমরা ধরে নিয়ে করে এটা দেখাই যে জিনগুলো যত দূরে থাকবে, একে অপর থেকে যত দূরে থাকবে, তত তাদের মধ্যে লিঙ্কেজটা কম হবে, ক্রসিং ওভার পার্সেন্টেজ বেশি হবে। এবার সেই পার্সেন্টেজটা বের করে আমরা তাদের মধ্যে একটা রিলেটিভ ডিস্টেন্সটা মেনটেন করে বলি যে এটাই ক্রোমোজোমাল দূরত্ব, এটাই ক্রোমোজোমাল ম্যাপিং ইউনিট। বেশ, এইটা তোমরা ক্যালকুলেট করতে পারবে পার্সেন্টেজ দিয়ে, যে রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি ফ্রম এ টেস্ট ক্রস এ এ বিবি, এদের মধ্যে দেখো টেস্ট ক্রস যখন হবে তখন এটা আমরা দেখতে পাচ্ছি ফেনোটিপিক, হেটেরোজাইগাস, রিসেসিভ, তার সঙ্গে একটা রিকম্বিনেন্টের সঙ্গে দেখো টেস্ট ক্রস করানো হয়েছে, সেখানে আমরা ধরে নেওয়া হচ্ছে এই কম্বিনেশনটা 54 রিকম্বিনেন্ট এসছে, এটা প্যারেন্টাল, রিকম্বিনেন্টের সংখ্যা এখানে 46। এখানে তুমি ফ্রিকোয়েন্সিটা বের করতে পারো, কারণ ফ্রিকোয়েন্সি আমরা কিন্তু ফর্মুলা আগে দিয়ে দিয়েছি, তাহলে সেইভাবে পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সিটা কিন্তু এটা থেকে একবার বের করে নেবে তোমরা। এখানে একটা টাস্ক দেওয়া রইল, চলো দেখি। ইউজিং দ্য ফলোইং ফর্মুলা ফর ক্রসিং ওভার ভ্যালু, সিওভি ক্রসিং ওভার ভ্যালুর জন্য আমরা দেখো, আমরা সিওভি বা ক্রসিং ওভার ভ্যালু ইজ ইকুয়াল টু নাম্বার অফ রিকম্বিনেন্টস বাই টোটাল অফস্প্রিং কত এসেছে ইনটু 100, এভাবেই আমাদের বের করার কথা। আর সে যা যতটা পার্সেন্টেজ আসবে সেটাই আমাদের ক্রোমোজোম ইউনিট, ওই জিনগুলোর মধ্যে, ওই জিনগুলোর পরস্পরের যে দূরত্ব সেটা। তাহলে ফর দ্য অ্যাবভ আমরা কি করতে পারি, রিকম্বিনেন্ট কত এসেছে, 54 প্লাস 46, দুটো যোগ করতে হবে, নাম্বার অফ রিকম্বিনেন্ট, ক্রসিং ওভারের ফলে যে রিকম্বিনেন্ট পেয়েছি তাদের যোগফল 54 প্লাস 46। এবার টোটাল অফস্প্রিং কত এসেছে, 54, প্যারেন্টালের মতো কিছু তো এসে গেছে, 436, 464 এবং 46, টোটাল 1000ই হয়। তাহলে 100/1000 ইজ ইকুয়াল টু কত হলো, 10%। তাহলে এখানে ক্রসিং ওভার ভ্যালু কত হলো, 10%। এরকম থাকলে তোমরা অবশ্যই পেরে যাবে। ও গড,
ক্রসিং ওভার ভ্যালু আমরা পেয়ে গেছি। এবারে আমরা চলে আসবো তাহলে ক্রোমোজোম ইউনিটের ক্ষেত্রে একটু আমি ক্রসিং ওভার যে প্রকারভেদ সেটা তোমরা একবার দেখে নেবে। সিঙ্গেল ক্রসিং ওভার, মাল্টিপল ক্রসিং ওভার এবং ডাবল ক্রসিং ওভার। দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যখন এক জায়গায় ক্রসিং ওভার ঘটে তখন সেটাকে বলা হয় সিঙ্গেল ক্রসিং ওভার। যখন দু জায়গায় ঘটে তখন তাকে বলা হয় ডাবল ক্রসিং ওভার। আবার যখন মাল্টিপল দুই অর্থাৎ দুইয়ের বেশি জায়গায় ঘটতে থাকে তখন কিন্তু বলা হয় মাল্টিপল ক্রসিং ওভার। আরেকটা ক্রসিং ওভার রয়েছে রেসিপ্রোকাল ও কমপ্লিমেন্টারি। রেসিপ্রোকালটা কি? রেসিপ্রোকালের ক্ষেত্রে যদি একই নন সিস্টার ক্রোমাটিড জোড়ের মধ্যে দু জায়গায় ক্রসিং ওভার হয় তখন তাকে রেসিপ্রোকাল বলা হয়। নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যেও ক্রসিং ওভার হয়। আবার যদি এমন হয় যে দুটি ক্রসিং ওভারের এক জোড়া নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে আর অপরটি অন্য জোড়া নন সিস্টার ক্রোমাটিডের ঘটে। আমি আরেকবার বলি, রেসিপ্রোকাল ক্রোমোজোম হলো যদি একই নন সিস্টার ক্রোমাটিড জোড়ের মধ্যে, যখন নন সিস্টার ক্রোমাটিড হয় তারা একই জোড়ও হতে পারে, তো তাদের মধ্যে যদি একই জোড়ের নন সিস্টার ক্রোমাটিডের দুই জায়গায় ঘটে ক্রসিং ওভার তখন তাকে বলা হয় রেসিপ্রোকাল ক্রসিং ওভার। আবার অপরপক্ষে যদি দুটি ক্রসিং ওভারের এক জোড়া নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে আবার অপর জোড়ার আরেকটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয় তখন তাকে বলা হয় কমপ্লিমেন্টারি রেসিপ্রোকাল, কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার। তাহলে আমরা এই নতুন দুই টাইপ কি পড়লাম? রেসিপ্রোকাল ক্রসিং ওভার, কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার। একই নন সিস্টার ক্রোমাটিড জোড়ের মধ্যে যদি দু জায়গায় ক্রসিং ওভার হয় তাকে রেসিপ্রোকাল ক্রসিং ওভার বলা হয়। আবার অপর দিকে দুটি ক্রসিং ওভারের একটি জোড়ায় নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে এবং অপর ক্রসিং ওভারটি অন্য নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে তখন তাকে কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার বলা হয়। আমরা এবার চলে আসব তাহলে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দিয়ে রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি কিন্তু আমরা দিয়ে বলতে পারি তাদের মধ্যে 10 সেন্টিমর্গান দূরত্ব রয়েছে ক্রোমোজোমগুলির মধ্যে, ক্রোমোজোমে উপস্থিত জিনগুলির মধ্যে, সেটা কিন্তু আমরা করলাম। এবারে আমরা চলে আসব তাহলে রিকম্বিনেশন এবং ক্রোমোজোম ম্যাপিংটা আমরা করলাম। আমাদের বইয়ে আমরা যে এখানে এক্সাম্পলটা দেওয়া আছে সেটাও ফলো করতে পারো, তবে বইয়ে কিন্তু আমাদের PQR দিয়ে করা আছে। সেখানে দেখবে এখানে যেমন একসঙ্গে করা আছে সেখানে আবার দেখা যাচ্ছে যে কিছু নন ক্রসিং ওভার টাইপ আছে, কিছু সিঙ্গেল ক্রসিং ওভার হয়েছে, কিছু ডাবল ক্রস ওভার হয়েছে। যদি সিঙ্গেল ক্রসিং ওভারের ক্ষেত্রে তোমাকে দূরত্ব ধরে নেওয়া হয় যে তাদের মধ্যে ডিস্টেন্স কিরকম, তখন তুমি আলাদা আলাদা করে বের করবে। 70 যে ধরা যাক সিঙ্গেল ক্রসিং ওভার টাইপের মধ্যে এসেছে 78, এসেছে 82, তখন সেই দুটো তাদের মধ্যে পার্সেন্টেজটা রিকম্বিনেশন পার্সেন্টেজ কেমন হবে? তাহলে 78 প্লাস 82 ডিভাইডেড বাই 1000। একটু এটা ক্যালকুলেশন দেওয়া হলো, সেটা PQR এর সঙ্গে বইটা দেখলে তোমরা একদমই পেরে যাবে। এটা দেখে একদম চিন্তা করবেন না যে পারবো না, একদমই তোমরা পেরে যাবে কোনো ক্যালকুলেশন এখান থেকে দিলেই। সবসময় মাথায় রেখো যে লিঙ্কেজের সঙ্গে ক্রসিং ওভারের সম্পর্ক কিন্তু রিভার্সিবল, বিপরীত সম্পর্ক। আর যত বেশি লিঙ্কেজ হবে তত বেশি ক্রসিং ওভার তত কম হবে। এবং এই যে ক্রোমোজোমাল ম্যাপিং সেটা দুটি জিনের অবস্থানে, রিকম্বিনেন্ট জিনের তাদের পরস্পরের পার্সেন্টেজ অফ রিকম্বিনেশন, পুনর্যোজিত ক্রোমোজোমের যে পার্সেন্টেজ সেটা দিয়েই ক্রোমোজোম ইউনিটগুলো করা হয়, দুটো জিনের মধ্যে দূরত্ব নির্ণয় করা হয়। একটু ভালো করে এটা একটু সূত্রটা দেখে নিও, তো সূত্রের মধ্যে তোমাদের কোনো অঙ্ক দিলে তোমরা আশা করি পেরে যাবে। এবারে আমরা চলে আসি পরবর্তী টপিকে, সেক্স ডিটারমিনেশন। সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে এবারে আমরা প্রথমে চলে আসব যে
সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে অটোজোমস এবং সেক্স ক্রোমোজোমকে অ্যালোজোমও বলা হয় আমরা জানি। তাহলে অটোজোমস আর সেই ক্রোমোজোম আদার দ্যান সেক্স ক্রোমোজোম বাদে যেগুলি রয়েছে সেগুলো অটোজোমস। নাম্বার অফ অটোজোমস ইজ সেম ইন মেলস অ্যান্ড ফিমেলস। জানি আমরা নাম্বারটা দুটি করে থাকে, সংখ্যা দুটি সমান। সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা জানি এক্স এবং ওয়াই আর দ্য ক্রোমোজোম উইচ ইনভলভ ইন সেক্স ডিটারমিনেশন। সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে এক্স এবং ওয়াই এর ইনভলভমেন্ট রয়েছে, অর্থাৎ এই দুটি ক্রোমোজোমই সেক্স ডিটারমাইন করতে, নির্ধারণ করতে সাহায্য করে। এবারে দেখি হেঙ্কিং 1891 studied spermatogenesis in some insects and discovered X chromosome. তাহলে সায়েন্টিস্ট বিজ্ঞানী হেঙ্কিং 1891 খ্রিস্টাব্দে স্পারমাটোজেনেসিস পদ্ধতি, আমরা জানি স্পার্ম প্রডিউসিং যে পদ্ধতি তাকে বলা হয় স্পারমাটোজেনেসিস, সেই প্রক্রিয়াটি ইনসেক্টের মধ্যে উনি আবিষ্কার করতে গিয়ে এক্স ক্রোমোজোমকে আবিষ্কার করে ফেলেছেন। এইবার মেকানিজম দেখবো যে কিভাবে সেই ডিটারমিনেশন সম্ভব হলো। মেল সর্বদাই যে অনেকগুলো সিস্টেম রয়েছে এগুলি হেটেরোগ্যামেটিক অথবা হোমোগ্যামেটিক টাইপ। হোমোগ্যামেটিক মানে দুটি একই রকমের ক্রোমোজোম থাকবে, আর যদি হেটেরোগ্যামেটিক হয় তাহলে ডিফারেন্ট টাইপ অফ ক্রোমোজোম থাকবে, আমরা জানি সেটা। তাহলে কিছু কিছু ক্ষেত্রে এবার দেখবো স্পেসিস টু স্পেসিস এটা ভ্যারি করছে। বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশনে ক্রোমোজোমের যে হেটেরোগ্যামেটিক হোমোগ্যামেটিক সবার ক্ষেত্রে আলাদা। কি কি আছে সেটা দেখে নিই। দেখো, মেল ইজ হেটেরোগ্যামেটিক, দ্যাট ইজ XO, গ্যামেটস উইথ এক্স ক্রোমোজোম। কখনো গ্যামেট যদি থাকে শুধুমাত্র এক্স ক্রোমোজোম সহ, আবার কখনো থাকতে পারে উইদাউট এক্স ক্রোমোজোম। ফিমেল ইজ হোমোগ্যামেটিক, দুটি এক্স থাকে। যেখানে ও দেওয়া হয়েছে কিছু কিছু স্পেসিসের ক্ষেত্রে, এই যে ওটা দেওয়া হয়েছে কিছু কিছু স্পেসিসের ক্ষেত্রে এক্স ও দেওয়া হয়, ওয়াই দরকারই হয় না, কিছু কিছু ক্ষেত্রে ওয়াইটা আছে। তো যে ক্ষেত্রে ওই জন্য এক্স ও দিয়ে বোঝানো হয়েছে, কখনো ওয়াই থাকতে পারে আবার কখনো নাও থাকতে পারে। কিন্তু এখানে আমরা দেখব যে কিছু কিছু ক্ষেত্রে ফিমেল ইজ হোমোগ্যামেটিক, টু টাইপস, দুটো সেম টাইপসের এক্স ক্রোমোজোম রয়েছে, আর অবশ্যই গ্যামেটটা এক্স ক্রোমোজোম রয়েছে, অবশ্যই আমরা সেটা বললাম অল গ্যামেটস। এখানে এক্সাম্পল দেখো, মেনি ইনসেক্টস, মেনি সবাই নয়, সাচ অ্যাজ গ্রাসহপার, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। তাহলে প্রথম সিস্টেমটা হলো এক্স এক্স এবং এক্সও মেকানিজম। এক্সাম্পল গুলো তোমরা একটু মাথায় রাখবে। এখানে দেখো গ্রাসহপারের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে একটা এক্স দেখাচ্ছে, আর একটা নেই বলে সেটাকে শূন্য দেওয়া হলো, তো তুমি এক্সও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাই সেক্ষেত্রে মেলের ক্ষেত্রে এক্সও আর এক্স এক্স হচ্ছে ফিমেল। গ্রাসহপারের ক্ষেত্রে এবারে চলে আসবো এক্স 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 ওয়াই মেকানিজম। এটা অবশ্যই হোমোগ্যামেটিক এবং এক্স ওয়াই হেটেরোগ্যামেটিক, সেটা বলার অবকাশ থাকে না। নেক্সট, মেল ইজ, ইন দিস কেস এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মেল ইজ হেটেরোগ্যামেটিক এক্স ওয়াই অ্যান্ড ফিমেল ইজ হোমোগ্যামেটিক এক্স অনলি, মানে দুটো এক্স এর একটা এক্স বললে অসুবিধা নেই। হিউম্যান এবং ড্রসোফিলা, হিউম্যান এবং ড্রসোফিলা যার নাম, যার কমন নাম ফ্রুট ফ্লাই, ড্রসোফিলা মেলানোগেস্টার, তার ক্ষেত্রে হিউম্যান এবং ড্রসোফিলা হচ্ছে এক্স 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 ওয়াই মেকানিজম। এই ছবিতে দেওয়া আছে এক্স ওয়াই মেল এবং এক্স এক্স ফিমেল ক্রোমোজোম, ফিমেল ড্রসোফিলা। হিউম্যানস এর ক্ষেত্রেও সেটা তো আছে, আমরা জানি হিউম্যান বিংস এর ক্ষেত্রে। এইবার আমরা দেখবো 3 নম্বর মেকানিজম জেড 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 ডাব্লিউ। এইবার হচ্ছে মেল এতক্ষণ দেখে এসছি, হেটেরোগ্যামেটিক মেল। এবারে আমরা দেখব ইন কেস অফ বার্ডস, পাখিদের ক্ষেত্রে, ফর এক্সাম্পল পোলট্রি বার্ডস, তাদের ক্ষেত্রে দেখো মেল ইজ হোমোগ্যামেটিক। আমাদের এতক্ষণ আমরা দেখে এসেছি ইন কেস অফ হিউম্যানস
হিউম্যান বিংস এবং ড্রসোফিলা তাদের ক্ষেত্রে হোমোগ্যামেটিক কিন্তু সবসময় ফিমেল। এখানে কিন্তু পোলট্রিদের ক্ষেত্রে দেখো, এখানে দেখো মেল ইজ হোমোগ্যামেটিক জেড জেড দিয়ে বোঝানো হয় এবং ফিমেল ইজ হেটেরোগ্যামেটিক জেড এবং জেড ডব্লিউ, জেড অ্যান্ড ডব্লিউ। এই যে এখানে দেখে নাও, তাহলে হোমোগ্যামেটিক মেল বার্ডসের ক্ষেত্রে দেখতে পাই এবং হেটেরোগ্যামেটিক ফিমেল আমরা বার্ডসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আবার এখানে আমাদের আরেকবার বলা আছে, দেখো এক্স 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 ও এক্স 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 ওয়াই মেকানিজম শো মেল হেটেরোগ্যামেটিক। এই সিস্টেমগুলো অবশ্যই প্রমাণ করে, আমরা এতক্ষণ ওইটাই বলছিলাম যে আমরা আগে দেখে এলাম যে এক্স ওয়াই এক্স ও এই দুটি কিন্তু মেল হেটেরোগ্যামেটিক, সেটাই বোঝাচ্ছে। ডিফারেন্ট টাইপ অফ ক্রোমোজোম এই মেলদের ক্ষেত্রে রয়েছে, বাট জেড জেড এবং জেড ডব্লিউ মেকানিজমের ক্ষেত্রে কিন্তু ফিমেল হেটেরোগ্যামেটি দেখা যাচ্ছে, অর্থাৎ ফিমেল হেটেরোগ্যামেট। আশা করি বুঝে গেছো। তাহলে কোন ক্ষেত্রে যদি বলা হয় যে ফিমেল হেটেরোগ্যামেটিক, জেড 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 ডব্লিউ মেকানিজম কাদের ক্ষেত্রে শো করে? বার্ডসের ক্ষেত্রে শো করে। এবারে চলে আসবো হিউম্যানস। সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যানস এক্স 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 ওয়াই টাইপ আমরা এখানে দেখতে পাচ্ছি। অবশ্যই আমরা হিউম্যান রিপ্রোডাকশন পড়ে এসেছি, তা সত্ত্বেও আমরা এখানে দেখে নিচ্ছি। দেখো মেল ফিমেল এবং ফাইনালি এগ, সেখান থেকে ফিমেল এগ রয়েছে। ফার্টিলাইজেশনের ফলে মেল ফিমেল, মেল কখন হচ্ছে সেটা তোমার এখানে দেখা হচ্ছে যে ফিমেলের ক্ষেত্রে আমরা আগে আরেকবার দেখছি, প্রিভিয়াস ক্লাসগুলোতেও দেখেছি, তবু আমরা এখানে দেখে নিচ্ছি। দুটো এক্স ক্রোমোজোম চলে এলো মাদার থেকে এবং সেক্ষেত্রে যে মেল রয়েছে, মেল অফস্প্রিং, তার ক্ষেত্রেও এক্স ক্রোমোজোম এবং এক্স ক্রোমোজোম বাহিত এগ, এখানেও যে ওভাম রয়েছে এক্স ক্রোমোজোম বাহিত, সেটাও কিন্তু সেম রয়েছে, কোনো ডিফারেন্ট নেই, কারণ ফিমেল হোমোগ্যামেটিক। তাহলে এক্ষেত্রে যখন মেল অফস্প্রিং হলো তখন কিন্তু ফাদার থেকে স্পার্মি এলো, ওয়াই ক্রোমোজোম বাহিত। সুতরাং হিউম্যান বিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমের ভূমিকার কিন্তু রয়েছে। তাহলে স্পার্মে এখানে যখন ওয়াই ক্রোমোজোম বিয়ারিং রইলো বা ওয়াই ক্রোমোজোম রইলো তখনই কিন্তু মেল হলো, আবার এখানে যখন এক্স ক্রোমোজোম রইলো তখন কিন্তু ফিমেল হলো। তাহলে সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে ফিমেলদের কিন্তু সেই হিসেবে ডিটারমাইন করার জন্য যে whether the offspring is male or female, অফস্প্রিং কি হবে তার উপরে কিন্তু ফিমেলের রোল একই, তাই জন্য রোল নেই, মানে সেই অর্থে বলছি। আর কিন্তু যদি রোল থেকে থাকে তাহলে পুরুষের বা ওয়াইয়ের ক্রোমোজোমের কিন্তু রোল রয়েছে, আমরা আগেও পড়ে এসেছি। তো হিউম্যান হ্যাজ 23 pairs of chromosome রয়েছে আমরা জানি, 22 pairs of autosomes, 1 pair of sex chromosomes. A pair of X chromosome is present in female. Obviously, X and Y chromosome রয়েছে প্রেজেন্ট ইন মেল। এবারে একটু ডিটারমিনেশনের ক্ষেত্রে কিছু কথা বলি। দেখো ওয়াই ক্রোমোজোম যেটি রয়েছে, জাইগোট আমরা যদি দেখি এখানে দুটো এক্স ক্রোমোজোম আর এখানে রয়েছে এক্স আর ওয়াই ক্রোমোজোম। ডিটারমাইনেশন কিভাবে হচ্ছে ডিটারমিনেশন সেটা একটু আমরা দেখে নিই। ডিউরিং দ্য ডেভেলপমেন্ট অফ এমব্রিও, এখানে স্টেপ 1-এ দেখো ইন অ্যাবসেন্স অফ ওয়াই ক্রোমোজোম নো টিডিএফ ইজ প্রডিউসড। যখন ওয়াই ক্রোমোজোম থাকবে তখন টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর থাকবে। এই দেখো টিডিএফ মানে টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর ইজ প্রডিউসড বাই এ জিন হুইচ ইজ প্রেজেন্ট অন দ্য ওয়াই ক্রোমোজোম। তার মানে টেস্টিস ডিটারমাইন করবে, টেস্টিস তৈরি করার জন্য যে একটা ফ্যাক্টর রয়েছে সেটা ওয়াই ক্রোমোজোমের উপরে অবস্থিত। যেহেতু এখানে ওয়াই ক্রোমোজোম নেই তাই টেস্টিস তৈরি হওয়ার জন্য কোনো রকমের সিগন্যাল পাবে না। আর এখানে অবশ্যই সে টিডিএফটি প্রেজেন্ট রয়েছে। আর ওয়াই ক্রোমোজোমের ক্ষেত্রে একটা বিশেষ জিন থাকে, সেই বিশেষ জিনটিকে বলা হয়
এই যে বিশেষ জিন তাকে বলা হয় SRY জিন। এই SRY জিন অ্যাকচুয়ালি টিডিএফটাকে সৃষ্টি করে, অর্থাৎ টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর সৃষ্টি করে, যে টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর অবশ্যই টেস্টিস তৈরিতে সাহায্য করে। তাহলে ওয়াই ক্রোমোজোমের ছোট বাহুতে থাকে অ্যাকচুয়ালি ওয়াই এসআরআই জিন, যে এসআরআই জিন আলটিমেটলি কিন্তু টেস্টিস নির্ণয় করে, পুরো দেহের বিভিন্ন যে মেল অর্গানগুলি রয়েছে সেগুলো আরো তৈরি করে, সাহায্য করে তৈরি করতে। এখান থেকে পুরো টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর এখানে দেখাচ্ছে। এমব্রায়োনিক গোনাড যখন রয়েছে সেই অবস্থা দেখাচ্ছে এখানে। স্টেপ 2 দেখো, the lack of TDS allows the cortex embryonic gonad to develop into ovaries। যেহেতু এখানে টিডিএফ ফ্যাক্টর নেই, অর্থাৎ টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর এখানে প্রেজেন্ট নেই, সেই জন্য কিন্তু এই পোর্শনটা দেখো গোনাডে পরিণত হলো। ওকে, এই পোর্শন গোনাডে পরিণত হলো। অন্যদিকে দেখো এখানে টিডিএস থাকার জন্য ইনডিউসেস দ্য মেডুলা অফ দ্য এমব্রায়োনিক গোনাড, ওখানে যে গোনাডের পোর্শনটা রয়েছে এমব্রায়োনিকের ডেভেলপমেন্টের সময় যে গোনাড পোর্শন, সেটি ডেভেলপ করে টেস্টিস তৈরি হবে। এটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড গোনাড। গোনাড অঞ্চলটি ডেভেলপমেন্ট হয়ে ডিফারেন্সিয়েটেড হয়ে বিকাশিত বিভিন্ন কোষের মাধ্যমে বিভাজিত হয়ে তারা আলটিমেটলি কিন্তু ওভারি তৈরি করলো। এখানে টিডিএফ না থাকার জন্য, এখানে টিডিএফ থাকার জন্য টেস্টিস তৈরি হয়ে গেল। স্টেপ 3-তে দেখে নেই, এখানে এতক্ষণে যখন তৈরি হয়ে গেল টিডিএফ, তখন অবশ্যই কিছু হরমোনাল সিক্রেশন তো রয়েইছে, যেমন টেস্টোস্টেরন হরমোন। তো টেস্টোস্টেরন এই ক্ষেত্রে উপস্থিত না থাকার জন্য এমব্রিও আলটিমেটলি একটি ফিমেল ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ করবে। আর এখানে দেখো স্টেপ 3, এখানে টেস্টোস্টেরন প্রডিউস করবে। যেহেতু টেস্টিস অলরেডি ফরমেশন হয়ে গেছে, তখন টেস্টোস্টেরন হরমোন ক্ষরণের জন্য মেল যে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো সেগুলি প্রকাশ পাবে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কিন্তু, যে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা অবশ্যই রয়েছে, কারণ ওয়াই ক্রোমোজোমের উপরে অবস্থিত এসআরওয়াই জিন টিডিএস ফ্যাক্টরটা প্রডিউস করে। টিডিএস ফ্যাক্টর আলটিমেটলি টেস্টিস তৈরি করে, টেস্টিস থেকে টেস্টোস্টেরন ক্ষরণ হয়। এখানে আরেকটু আমাদের বইয়ে যেটা বলা আছে সেটুকু আমি এখানে একটু বলে দিচ্ছি। এখানে মুলেরিয়ান ডাক্ট বলে মুলেরিয়ান ইনহিবিশন ফ্যাক্টর আছে। এই টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর যেমন টেস্টিস তৈরি করে, তেমনি এসআরআই জিনগুলি মুলেরিয়ান ইনহিবিশন করে মুলেরিয়ান ডাক্টের ফরমেশনটাকে বাধা দেয়। কারণ মুলেরিয়ান ডাক্ট থেকে আলটিমেটলি ওভারি তৈরি হয়। যে দেখো এখানে আমরা বলছি টিডিএফ নেই, কিন্তু কি আছে, এখানে মুলেরিয়ান হরমোন রয়েছে, আর মুলেরিয়ান ডাক্ট থেকে বেসিক্যালি তৈরি হয় ওভারি, আর যে কিনা এ বাধা দেবে। টিডিএফটা কিন্তু মুলেরিয়ান ইনহিবিশন ফ্যাক্টর হিসেবে কাজ করবে, অর্থাৎ মুলেরিয়ান হরমোনটাকে বাধা দেবে, কারণ সেটা যদি থাকে তাহলে ওভারি তৈরি হয়ে যাবে। তো এই ফ্যাক্টরটা আমরা দেখলাম যে এইভাবে আমাদের সেক্স ডিটারমিনেশন হচ্ছে, এবং এসআরওয়াই জিনের একটা বড় ভূমিকা রয়েছে, পুরুষ গোনাড তৈরি করে এসআরওয়াই জিনে থাকা টিডিএফ ফ্যাক্টরগুলি। শুধু টেস্টোস্টেরন নয়, টেস্টিস থেকে যেটা বলছিলাম মুলেরিয়ান ইনহিবিটিং হরমোন খরিত হয়, যে কিন্তু মুলেরিয়ান যে ডাক্ট, মুলেরিয়ান নালিকা থেকে অ্যাকচুয়ালি বেসিক্যালি যে ফিমেল সমস্ত রিপ্রোডাক্টিভ যে অর্গানগুলি রয়েছে সেগুলো সৃষ্টি হয়। তাই মুলেরিয়ান ইনহিবিশন ফ্যাক্টরগুলি সেগুলিকে বাধার সৃষ্টি করে, যাতে ফিমেলের এগুলো তৈরি না হয়, পুরোপুরি মেল হয়। আবার অন্যদিকে যখন এখানে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় আমরা এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম নেই, তাই এসআরআই জিনও নেই, আর এসআরআই জিন না থাকার জন্য টিডিএফ ফ্যাক্টরও থাকবে না। ফলে এখানে অটোমেটিক্যালি কর্টেক্স অঞ্চল গোনাডের ফিমেল গোনাড এবং তার অন্যতম অর্গান ওভারি তৈরি হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে। এখানে আরেকটু ডেসক্রিপটিভ আমরা এই সিস্টেমটা পড়েছি যে কিভাবে আমাদের সেক্স ডিটারমিনেশনটা আমরা ছকের সাহায্যে দেখাতে পারি। ডিউরিং স্পারমাটোজেনেসিস মেল প্রডিউস 2 টাইপস অফ গ্যামেটস, এক্স ক্রোমোজোম 50%, ওয়াই ক্রোমোজোম 50%। আমরা আগেও ওটা পড়েছি। There is an equal probability of fertilization of ovum with the sperm carrying either X or Y chromosome, যেটা আমরা ওখানে ছবির সাহায্যে একটা হিউম্যান বিং এর ছবির সাহায্যে যেটা দেখানো হয়েছে, সেটাই এখানে বলা হচ্ছে যে ইকুয়াল চান্স রয়েছে যে সে মেল
ফার্টিলাইজেশন ওভামের ক্ষেত্রে কোনো ব্যাপারই নেই, যেহেতু হোমোগ্যামেটিক উভয় ক্ষেত্রেই তার ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোমই থাকবে। আর সেক্ষেত্রে স্পার্ম ওয়াই বা এক্স যাই ক্রোমোজোম ক্যারি করুক তার উপরে ডিপেন্ড করবে, প্রবাবিলিটি দুটোই রয়েছে, হয় সেটা এক্স হতে পারে, না হয় সে স্পার্ম ওয়াই ক্রোমোজোম বেয়ার করতে পারে। তো সেই অ্যাকচুয়ালি সেক্স ডিটারমিনেশনটা কিভাবে হচ্ছে ভেতরে সেটা কিন্তু সবার অজানা, যে আলটিমেটলি whether it is male or female offspring we don't know actually। সুতরাং আমরা এমনি সোশ্যালি এই ব্যাপারে আমরা যে ব্যাপারটা বলে থাকি সেটা অবশ্যই ভুল, আমরা সেটা বলবো না, কারণ সায়েন্টিফিক্যালি আমরা জেনেছি ফিমেলের ক্ষেত্রে হোমোগ্যামেটিক থাকে, তারা কোনোভাবে দে আর নট রেসপন্সিবল ফর দিস সেক্স ডিটারমিনেশন, দে হ্যাভ নো রোল অ্যাকচুয়ালি। ওকে, আমরা এডুকেটেড হচ্ছি, সো এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো এখান থেকে। তো সেখান থেকে আমরা দেখে নিচ্ছি যে 44AX ক্রোমোজোম এটা অবশ্যই অটোজোম, যেটা আমরা ক্যারিওটাইপ বলছি, এটা একটা মেল ক্যারিওটাইপ, এটি ফিমেল ক্যারিওটাইপ। টোটাল ক্রোমোজোম সেট অফ অ্যান অর্গানিজমকে বলা হয় ক্যারিওটাইপ। এখান থেকে গ্যামেট, তো এক্স ক্রোমোজোম দিয়ে দেখানো হচ্ছে কারণ দুটোই এক্স আসবে আমরা জানি। তো সেক্ষেত্রে যখন ওয়াই ক্রোমোজোমের সঙ্গে ফার্টিলাইজড হবে তখন এক্স ওয়াই, এটা মেল অফস্প্রিং, এটা ফিমেল অফস্প্রিং। ওকে, তো স্পার্ম ডিটারমাইন্স অ্যাকচুয়ালি আবার আমরা বলতে পারি যদি ডিটারমাইন কোনোভাবে হয়ে থাকে তাহলে অ্যাকচুয়ালি দ্য স্পার্ম ডিটারমাইন্স ওয়েদার দ্য অফস্প্রিং মেল আর ফিমেল, যেটা প্রিভিয়াসলি আমি অলরেডি বলে ফেলেছি, সেটাই বলা হচ্ছে যে স্পার্মই অ্যাকচুয়ালি ডিটারমাইন করতে পারে যে অফস্প্রিং কি হবে মেল আর ফিমেল। সেই জন্য সোশ্যালি ব্যাপারটা আমরা এডুকেটেড হচ্ছে, আমাদের সেটা মনে রাখা উচিত, এটা একটা সায়েন্টিফিক প্রসেস, আমরা কেউ তার জন্য রেসপন্সিবল নই। বাট ডিউরিং ফার্টিলাইজেশন স্পার্ম যে ধরনের ক্রোমোজোম ক্যারি করবে তার উপরে ডিপেন্ড করবে। ওকে, সেক্স ডিটারমিনেশন ইন হানিবিস ক্ষেত্রে এবারে আমরা হানিবিতে চলে আসবো। হানিবি ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে আনফার্টিলাইজড এগ থেকে অফস্প্রিং ফর্ম ফ্রম দ্য ইউনিয়ন অফ স্পার্ম অ্যান্ড ওভাম অ্যাজ এ ফিমেল তৈরি হয় কুইন এবং অর্কার, যদি তারা মেটিং হয় সেক্ষেত্রে তারা তৈরি হবে কুইন অর্কার। আর যখন আনফার্টিলাইজ এগ থেকে হবে তখন তাকে বলা হয় পার্থেনোজেনেসিস বা ড্রন, মেলকে বলা হয় ড্রন, এটা আমরা আগেও দেখেছি জানি এ সম্পর্কে। এখানে নো ফার্টিলাইজেশন, এটাকে হ্যাপ্লয়েড মেল গ্যামেট বলা হয়, হ্যাপ্লয়েড মেল বীজ, এই যে তারা আনফার্টিলাইজ এগ থেকে সোজা তৈরি হয়ে যায়, তাই এখানে তারা ইনফার্টাইল থাকে, তারা পার্থেনোজেনেসিস বলা হয় ঘটনাকে। অনিষিক্ত ডিম্বাণু থেকে, যেখান থেকে অনিষিক্ত ডিম্বাণু থেকে মেল তৈরি হয়, আর নিষিক্ত থেকে তৈরি হয় ফিমেল এবং ওয়ার্কার। ওকে, সো দেয়ারফর ফিমেলস আর ডিপ্লয়েড, এদের ক্ষেত্রে হ্যাপ্লোডিপ্লয়েড বলা হয়, মেলস আর হ্যাপ্লয়েড হয়। যেহেতু তারা ডিপ্লয়েড, যেহেতু তাদের ফার্টিলাইজেশনের পরে ফিমেলদের ক্ষেত্রে গ্যামেট তৈরি হয়, তাই সেটা অবশ্যই ডিপ্লয়েড। হানিবির ক্ষেত্রে ডিপ্লয়েড হয় ফিমেল এবং মেল হয়, যেহেতু আনফার্টিলাইজ থাকে সেই জন্য সে হ্যাপ্লয়েড থাকে। এই সিস্টেমকে বলা হয় হ্যাপ্লোডিপ্লয়েড সেক্স ডিটারমিনেশন সিস্টেম। তো ডিপ্লয়েড সেক্স ডিটারমিনেশন সিস্টেম কাদের ক্ষেত্রে দেখা যায় সেটাও তোমরা একটু দেখে নেবে, যে সেটা হানিবির ক্ষেত্রে দেখা যায়, তার কারণ ফার্টিলাইজেশনের পরে হানিবির ক্ষেত্রে ফিমেল তৈরি হয়, তাই তাদের ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড থাকে, আর মেলের ক্ষেত্রে হ্যাপ্লয়েড হয় ক্রোমোজোম সংখ্যা, যেহেতু তারা অনিষিক্ত ডিম্বাণু থেকে তৈরি হয়। আর এই সিস্টেমটা কে বলা হয় হ্যাপ্লোডিপ্লয়েড সেক্স ডিটারমিনেশন সিস্টেম। ইন দিস কেস মেল প্রডিউসেস স্পার্ম বাই অনলি মাইটোসিস প্রক্রিয়া, এখানে অবশ্যই তাহলে মিওসিস হবে না, দে ডু নট হ্যাভ ফাদার, দাস ক্যান নট হ্যাভ সন্স। তার মানে বোঝা গেল এখান থেকে কিন্তু তারা সরাসরি প্যারেন্টাল থেকে আসছে না, কারণ ফার্টিলাইজ থেকে আসে না কিন্তু তারা, তাই তাদের ফাদার থাকে না, কিন্তু তাদের গ্র্যান্ডফাদার থাকবে এবং দে হ্যাভ গ্র্যান্ডসন্স। এখানে আরেকবার দেখে বোঝানো যাচ্ছে যে ফিমেল যদি 32 ক্রোমোজোম হয়, মেল হবে 16 ক্রোমোজোমস। এখানে মিওসিস ক্রোমোজোমে সিঙ্গেল হয়ে গিয়ে দেখো মেল আলটিমেটলি এখানে মেল 16 হয়ে গেল এবং এখানে ফিমেল 32, কারণ এখানে মাইটোসিস প্রক্রিয়া হচ্ছে মেলের ক্ষেত্রে। ওকে, বেশ, তাহলে আজকে সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে
আমরা এটাই দেখলাম যে হ্যাপ্লোডিপ্লয়েড সিস্টেম কিভাবে হয়, কত রকমের সিস্টেম হতে পারে, এক্সও এক্সএক্স, এক্সওয়াই এক্সএক্স, জেড 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 ডাব্লিউ, এবং কোন ক্ষেত্রে মেল হোমোগ্যামেটিক হয়, হ্যাপ্লোডিপ্লয়েড সেক্স ডিটারমিনেশন সিস্টেম, এবং এখানে মেল ফিমেলের হানিবির যে ব্যাপারটা রয়েছে পার্থেনোজেনেসিস সেটা কিভাবে হয় সেটাও আমরা আজকে জানলাম। ওকে স্টুডেন্টস, আজ এই পর্যন্তই, ভালো থেকো তোমরা।